শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। টিক টিক করে ঘুরিয়ে গিয়ে যায়, সময় অবিরাম সামনে ছুটে চলে। হিসেবের খাতা বলে আজ চাষি ফসল বনে, তাই হিসাব নিকাশ হয় বঙ্গাব্দে। সে হিসেবে আজ ভাদ্রের 16 তারিখ। ষড়ঋতু পরিক্রমায় শরৎকাল। বর্ষাকাল বিদায় নিলেও বৃষ্টি কিন্তু বিদায় নেয়নি। নদীর উজানে বৃষ্টি, নদীর ভাটি অঞ্চলেও বৃষ্টি। ফলাফল আকস্মিক প্রবল বন্যায় দেশে পূর্বাঞ্চলের 12টি জেলা আক্রান্ত। পানি কিছুটা কমলেও বন্যা পরবর্তী সংকট প্রকট হয়ে দেখা দিয়েছে। এমনই এক সকালে আমরা হাজির হয়েছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, বন্যার ক্ষয়ক্ষতির মধ্যেও আশার বাণী নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে এদেশের আপামর মানুষ। মানুষ মানুষের জন্য সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে। সারা দেশ এক পরিবার হয়ে ভাগাভাগি করে নিচ্ছে দুঃখ কষ্টগুলো। দূর হোক ব্যথা, শোক, দুঃখ, দৈন্য, গ্লানি ও বিদ্বেষ। এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আমি শেখ শফি আহমেদ, আপনাদেরই আমি রৌনক জাহান। শ্রোতা সঙ্গীরা, বরাবরের মতোই দর্পণে আজকের আয়োজন সাজানো হয়েছে বাংলাদেশের জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা পসরা দিয়ে। জানিয়ে দেয় কী কী থাকছে আজকের দর্পণে। কালের চারটার সময়ের পাতায় এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য নিয়ে থাকছে এই দিনে। দেশের ঐতিহ্যবাহী খাবারের উৎপত্তি, ইতিহাস, খাবারের জনপ্রিয়তা বর্ণনা পাবেন সাতকাহনে। বাংলাদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি নিয়ে রয়েছে একটি নিবন্ধ, ক্যাম্পাস কথা। আরও রয়েছে পত্রালাপ। এই পর্বে জানিয়ে দেব চিঠির পাতায় লেখা আপনাদের একান্ত কথাগুলো। আর রয়েছে সুরের জাদুতে বিমোহিত করা পর্ব, আমাদের গান। সুপ্রিয় বন্ধুরা, জেনে নিলেন আমাদের আজকের দর্পণ সূচি। এত আয়োজনে নেপথ্যে কেউ আছেন কারিগরি সহযোগিতায়, কেউ প্রযোজনায় ব্যস্ত। শুরুতেই তাদের সাথে পরিচয় না থাক, ওটা চলে যাক বরাবরের মতো অনুষ্ঠানের শেষ ভাগে। তবে বন্ধুরা, যেখানেই থাকুন ভালো থাকুন, আপনাদের জন্য একরাশ প্রীতি এবং শুভেচ্ছা রইল। শুরুতেই বলছিলাম না অগস্ট মাসের কথা। মজার ব্যাপারটা হলো, এবার অগস্ট মাস শুরু হলেও অনেকেই দিনপঞ্জি হিসাব করছিলেন জুলাই দিয়ে। গণ আন্দোলনের জোয়ারে 31শে জুলাইয়ের পরের দিনগুলো উচ্চারিত হচ্ছিল 32শে জুলাই, 33শে জুলাই, ঠিক এইভাবে। শেষ পর্যন্ত 5ই অগস্ট অর্থাৎ 36শে জুলাই অর্জিত হল চূড়ান্ত বিজয়। এরকম ঘটনা ইতিহাসে আগে কখনো ঘটেনি। এমনই অনেক না ঘটা প্রত্যক্ষ করেছে বর্তমান বাংলাদেশ। আগামী বছরে হয়তো তা দর্পণে জানিয়ে দেব এই দিনের পর্বে। সে আলোচনা থাক, ইতিহাসে পাতায় উঁকি দেওয়া যাক। শুরু করি নিয়মিত আয়োজন এই দিনে। দু 2024 অধিবর্ষ বা লিপ ইয়ার হয় 31শে আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের 240তম দিন। 1848 সালের এই দিনে প্রথমবারের মতো সংবাদপত্রে আবহাওয়া বার্তা ছাপা শুরু হয়। ব্রিটেনের ডেইলি নিউজ পত্রিকায় এই দিন প্রথম স্টেট অব দ্য উইন্ড অ্যান্ড ওয়েদার এই শিরোনামে টেবল আকারে আবহাওয়া তথ্য প্রকাশিত হয়েছিল। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সিরাজউদ্দৌলার পতনের কথা তো সবারই
জানা আছে। তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করেছিল 1858 সালের আজকের এই দিনে। 1905 সালের এই দিনে বঙ্গভঙ্গ বিল পাশ হয়। প্রশাসনিক কার্যক্রমকে সহজ করার লক্ষ্যে বাংলাকে এর মাধ্যমে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলায় বিভক্ত করা হয়, যা বঙ্গভঙ্গ হিসেবে পরিচিত। মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলার মানুষ এই বঙ্গভঙ্গের প্রতি জোরালো সমর্থন জানিয়েছিল। তারা উপলব্ধি করেছিল যে এই বিভক্তির মাধ্যমে তারা তাদের নিজস্ব একটি প্রদেশ পেতে পারে, কিন্তু তৎকালীন হিন্দু সম্প্রদায় এই বিভক্তির বিপক্ষে শক্ত অবস্থান নেয়। প্রতিবাদের মুখে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। 1907 সালে এই দিনে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ইং-রুশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। 1957 সালে এই দিনে মালয়েশিয়ার স্বাধীনতা লাভ করে। এ সময় প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন টেঙ্কু আব্দুর রহমান। এরও 5 বছর পর 1962 সালের এই দিনে ব্রিটিশ উপনিবেশবাদীদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ল্যাটিন আমেরিকার দেশ ত্রিনিদাদ ও টোবাগো। 1959 সালের আজকের এই দিনে কলকাতার খাদ্যের দাবিতে কৃষকরা মিছিল করলে ভারতের তৎকালীন কংগ্রেস সরকার মিছিলের উপর গুলি চালায়। এর ফলে 80 জন নিহত হয়। 1991 সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্র কিরগিজস্তান স্বাধীনতা লাভ করে। 2016 সালে এই দিনে ব্রাজিলের রাষ্ট্রপতি দিলমা রুসেফকে অভিশংসিত করা হয়েছিল। 2014 সালে পুনর্নির্বাচনের দৌড়ে বাজেট ঘাটতি ঢাকতে দিলমা রুসেফ রাষ্ট্রীয় ব্যাংকের তহবিল ব্যবহার করেন। এজন্য দেশটির সিনেট তাকে দোষী সাব্যস্ত করে এবং তাকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আর 1888 সালের এই দিনে পশ্চিমবঙ্গের চন্দননগরে মাতুলালয়ে বিপ্লবী কানাইলাল দত্ত জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের মুক্তি সংগ্রামের প্রথম যুগের বিপ্লবী। 1944 সালের এই দিনে ওয়েস্ট ইন্ডিজের জীবন্ত কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড জন্মগ্রহণ করেন। 70-80 দশকের ওয়েস্ট ইন্ডিজ দলের দলনেতা ছিলেন তিনি। 1975 এবং 1979 সালে তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ পরপর দুবার বিশ্বকাপ জয় করে। 1963 সালের এই দিনে বাংলা চলচ্চিত্রের নতুন যুগের স্রষ্টা বিখ্যাত ভারতীয় বাংলা চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ জন্মগ্রহণ করেন। 1969 সালে এই দিনে সাবেক ভারতীয় বিখ্যাত ফাস্ট বোলার জওয়াহরলাল নেহরু জন্মগ্রহণ করেন। 1949 সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এইচ ডেভিড পুলিৎজার জন্মগ্রহণ করেন। সুপ্রিয় বন্ধুরা, আজকের এই দিনে যেসব শ্রোতা বন্ধুরা জন্মগ্রহণ করেছেন তাদেরকে জানাই আমাদের দর্পণ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। শুভ জন্মদিন। সঙ্গীরা, আজকের এই দিনে যেসব শ্রোতা বন্ধুরা জন্মগ্রহণ করেছেন তাদের তো আমরা শুভেচ্ছা জানালাম। এবারে একটু অন্য প্রসঙ্গে আসি। এই যে দুনিয়া কিসের লাগিয়া, অথবা গুনগুনগুন গান গাহিয়া নীলি ভ্রমরা যায়। এই প্রজন্মের অনেকেই বলতে পারবেন না এসব গানের শিল্পীটা কে। কালজয়ী গানগুলো ছাড়াও অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা হলেন 21 পদকপ্রাপ্ত শিল্পী ওস্তাদ মমতাজ আলী খান। তিনি একাধারে শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত সংগ্রাহক। 1990 সালের এই দিনে লোকসঙ্গীতের প্রবাদ প্রতিম সাধক ওস্তাদ মমতাজ আলী খান মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতির প্রতি রইল অশেষ শ্রদ্ধা। 1867 সালের এই দিনে ফরাসি সাহিত্যের অন্যতম কবি, অনুবাদক, প্রাবন্ধিক ও শিল্প সমালোচক শার্ল বোদলেয়ার মৃত্যুবরণ করেন। বোদলেয়ারের 19 শতকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং প্রভাবশালী কবিতা হচ্ছে লেস ফ্লেওয়ার্স দুমাল বা দ্য ফ্লাওয়ার্স অফ এ ভিল। বুদ্ধদেব বসু কবিতাটি ক্লেদাক্ত কুসুম নামে বাংলায় অনুবাদ করেন। 1985 সালে এই দিনে অ্যাকুরেট ইমিউনোলজিক্যাল টলারেন্স আবিষ্কারের জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান ভাইরাসবিদ ফ্র্যাঙ্ক ম্যাকফারলেন বার্নেট মৃত্যুবরণ করেন। 1971 সালের এই দিনে পাকিস্তান সেনাবাহিনীর হাতে শহীদ হন সুরকার আলতাফ মাহমুদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি অনন্য এই গানটি তাঁর সুরে অমরতা লাভ করেছে।
1971 সালে আলতাফ মাহমুদ ঢাকায় থেকে নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেন। নিজ বাসায় তিনি মুক্তিযোদ্ধাদের গোপন ক্যাম্প স্থাপন করেছিলেন। কিন্তু ক্যাম্পের কথা ফাঁস হয়ে গেলে 1971 সালের 30 আগস্ট পাকিস্তানি বাহিনী তাকে আটক করে। তার উপর অমানসিক নির্যাতন চালানোর পর 31 আগস্ট এই দিনে পাকিস্তানি হানাদাররা তাকে হত্যা করে। এদিনে আরও শহীদ হন ক্র্যাক প্লাটুনের সদস্য গেরিলা মুক্তিযোদ্ধা আব্দুল হালিম চৌধুরী জুয়েল। সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আমাদের নিয়মিত পরিবেশনা এই দিনে। বন্ধুরা, প্রাচীন বাংলা সাহিত্যে ভোজন বিলাসিতার উপস্থিতি দেখা যায়। ভক্ষ ভোজ্য মাল্য বিবিধ বসন, খাইয়া তা সবাই সঙ্গে বিবিধ রসন। খাবার নিয়ে কাব্যচর্চার বড় কারণ হলো বাঙালি মাত্রই ভোজন রসিক। বিয়ের বাড়িতে বাজি ধরে খাওয়ার জন্য খাদক ভাড়া করে আনা হতো তখন। এটাই বাংলায় দেখা যেত। সময়ের সাথে আমরা এখন খাবার সচেতনও হচ্ছি, খাবারের পুষ্টিগুণ নিয়েও কিছুটা ভাবছি বই কি। সুপ্রিয় বন্ধু, খাবারের কত রকম ফের শোনা যাক শেখ শাকিল আহমেদের গ্রন্থনায় আজকের রসনার সাতকাহন। দেখা যাক কি ধরনের খাবারের বর্ণনা রয়েছে এতে। শুভ সকাল শ্রোতা বন্ধুরা। দর্পণপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের নিরাপদ সুস্থ জীবন কামনায় রসনার সাতকাহনে আমন্ত্রণ। প্রিয় শ্রোতা, আমরা জানি আমাদের এই বাংলাদেশ প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের লীলাভূমি। মনোরম ভৌগোলিক পরিমণ্ডল, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ আর ঘন সবুজের এই দেশে প্রকৃতির আশীর্বাদে পরিপূর্ণ এক উর্বর পলিমাটির বিস্তার। এখানে ফুল ফসলের আনন্দে অবগাহন করে এদেশে বিভিন্ন জাতিসত্তার মানুষ। তাদের সামাজিক ও সাংস্কৃতিক বহু বর্ণিল আচার উৎসব এদেশকে করেছে বৈচিত্র্যময়। এদেশে যেমন বিভিন্ন জীবনধারার বৈচিত্র্য লক্ষ্য করা যায়, তেমনিভাবে এদেশের মানুষের খাদ্যাভ্যাস ও খাবারের ভিন্নতাও বেশ আকর্ষণীয়। তাই বলা যায় বাংলাদেশের মানুষের রসনা বিলাসী বা ভোজন রসিক হিসেবেও পরিচিতি আছে বেশ। আর বাঙালির আত্মপরিচিতির বেশ কিছু অংশ খাবারের সঙ্গেও জড়িয়ে রয়েছে। অঞ্চলভেদে খাবারের ভিন্নতাও রয়েছে। আমাদের দেশের খাবারের দারুণ বৈচিত্র্যময় সমাহারে আজ উপমহাদেশের একটি সঙ্গীতের কথা বারবার মনে পড়ছে। বাঁশি শুনিয়ার কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বন্ধুরা, আজ রসনার সাতকাহনে সেই ডাকাতিয়া বাঁশি তৈরির উপকরণ বাঁশ উদ্ভিদের অঞ্চলভিত্তিক একটি রান্নার স্বাদ নিয়ে এসেছি। নাম তার হাঁসবাঁশ। কি নামটি শুনে কেউ কেউ হয়তো একটু অবাকই হয়েছেন, তাই তো? দেখুন, যদিও বাঁশ আমাদের সকলের কাছে একটি অতি পরিচিত ঘাসজাতীয় উদ্ভিদ, বাঁশের গুণাগুণ শেষ করার মতো নয়। দক্ষিণ ও পূর্ব এশিয়ায় বাঁশের কদর আজও অটুট। এই বাঁশ উদ্ভিদ নির্মাণ সামগ্রী হিসেবে যেমন জনপ্রিয়, কুটির শিল্প এবং বাদ্যযন্ত্র তৈরিতেও তা অতুল উপকরণ। বাঁশ দিয়ে ঘরবাড়ি, আসবাবপত্র তৈরি প্রভৃতি কাজের পাশাপাশি এই বাঁশ দিয়ে রান্না করা খাবার খাওয়া যায় তা অনেকেরই বোধহয় জানা নেই। বাঁশ রান্না যেমন বাঁশ কোড়ল, সবজি, হাঁসবাঁশ ইত্যাদি। আর তাই চলুন আজ হাঁস দিয়ে বাঁশ রান্না, সিলেটের একটি ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম এই সুস্বাদু খাবার রান্নার প্রস্তুত প্রণালী সম্পর্কে জেনে নিই। হাঁসবাঁশ অর্থাৎ হাঁসের মাংস বাঁশের সঙ্গে রান্নার যে উপকরণগুলো প্রথমে সংগ্রহ করে রাখতে হবে তা হল 2.5 কেজি ওজনের একটি হাঁস, 250 গ্রাম বাঁশ কোড়ল কুচি, পেঁয়াজ কুচানো 3টি, আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 10টি, জিরা গুঁড়া, গরম মশলা, হলুদ মরিচ আর 5 ফোড়ন এবং লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল 250 গ্রাম, অল্প সরিষা, তবে স্বাদের জন্য 3টি টমেটোও দিতে পারেন। রান্নার যোগান্তর তো হলো, এবার চলুন রান্না করি। হ্যাঁ, নিশ্চয়ই তার আগে হাঁসটি জবে করে ভালো করে গায়ের চামড়া ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে একটি পাত্রে রেখে দিবেন। সেই সঙ্গে বাঁশ গাছের কচি নরম অংশ অর্থাৎ বাঁশ কোড়ল কুচি করে নেবেন। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করুন। গরম তেলে পেঁয়াজ কুচি ছেড়ে দিন। পেঁয়াজ একটু নরম হয়ে এলে এতে পরিমাণ মতো
আদা, রসুন ও সরিষা ছেড়ে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে এখন এতে পরিমাণ মতো হলুদ, জিরে, মরিচ আর গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়ে চামড়া ছড়ানো হাঁসের মাংসের ছোট ছোট টুকরোগুলো কড়াইতে ঢেলে দিন। মাংস সিদ্ধ হয়ে এলে তাতে কাঁচামরিচ ও বাঁশকুচি ঢেলে কড়াই ঢেকে কম আঁচে কিছুক্ষণ রান্না করুন। তারপর তাতে পাঁচফোড়ন ছড়িয়ে দিন। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে চুলো থেকে নামিয়ে ফেলুন। এই তো হয়ে গেল সিলেটের ঐতিহ্যবাহী হাঁস মাছ রান্না করা সুস্বাদু খাবার। এবার ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন। মনেই হবে না যে যা খাচ্ছেন তা কিন্তু আস্ত একখানা বাঁশ। শ্রোতা বন্ধুরা, আবারও কথা হবে রসনার অন্য কোনো তৃপ্তি নিয়ে। রসনার সাতকাহন পর্বে আপনারা শুনছিলেন খাবারের কথা ফাতেমা আফরোজ সোহেলির উচ্চারণে। বন্ধুরা, ছুটির দিন এই অবসরে প্রিয়জনদের জন্য আপনিও তৈরি করতে পারেন মজার কোনো খাবার। তবে রন্ধনশিল্পীকে অবশ্যই রান্না করা উপভোগ করতে হবে, না হলে তো ছুটির দিনটাই মাটি। আরেকটা বিষয়, খাবার খেয়ে তৃপ্তির ঠেকর তুলতে তুলতে আমরা যেন আমাদের বন্যাপীড়িত ভাই বোনদের কথা ভুলে না যাই। শ্রোতা বন্ধু, আপনি, আমি, আমরা সবাই এ সময় আর্তমানবতার কল্যাণে এগিয়ে আসতে পারি। আমাদের তরুণ সমাজের প্রতিনিধিরা কিন্তু এখন ভীষণ ব্যস্ত। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্যার্তদের জন্য সংগ্রহ করা হচ্ছে খাবার, পানি, অর্থ। স্বেচ্ছাসেবকরা সেই ত্রাণ পৌঁছে দিচ্ছে বন্যাপীড়িত এলাকায়। প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে দিতে নির্ঘুম ব্যস্ত সময় পার করছে হাজার হাজার ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়গুলো এখনও কেবল বিদ্যাপীঠই নেই, ছাত্রছাত্রীরাও কর্মচঞ্চল নানা সামাজিক কাজে। HM জালাল আহমেদের গ্রন্থনায় আমাদের এবারের আয়োজন ক্যাম্পাস কথা। বাংলাদেশে বিখ্যাত বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর্বটি পরিবেশন করছেন হাসিবুল আলম বজ্র। সবুজে শ্যামলে স্নিগ্ধ 56,000 বর্গমাইলের বাংলাদেশে কৃষি শুধু বেঁচে থাকার অবলম্বন নয়, ভবিষ্যতের বুনিয়াদও। এমন উপলব্ধি থেকেই উচ্চতর কৃষি শিক্ষা ও গবেষণার দ্বার উন্মোচনের জন্য 1961 সালে গড়ে ওঠে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। 63 বছরের পথ চলা অতিক্রম করে এই বিশ্ববিদ্যালয় আজ উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সবুজ বিপ্লবকে উপজীব্য করে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ ও আধুনিকায়নে এবং সামগ্রিক অর্থনীতিতে রেখে চলেছে অনবদ্য অবদান। প্রিয় শ্রোতা, আজ আপনাদেরকে ক্যাম্পাস কথায় শোনাব ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা। ময়মনসিংহ শহর থেকে 4 কিলোমিটার দক্ষিণে ব্রহ্মপুত্র নদের পশ্চিম প্রান্তে সবুজের অপূর্ব সমারোহে 1200 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। 1959 সালের জাতীয় শিক্ষা কমিশন এবং খাদ্য ও কৃষি কমিশনের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের গোড়াপত্তন। ময়মনসিংহে অবস্থিত তদানীন্তন পূর্ব পাকিস্তান ভেটেরিনারি কলেজকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। 1961 সালের 18 আগস্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ভেটেরিনারি ও কৃষি এ দুটি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই পশুপালন অনুষদ প্রতিষ্ঠিত হয়। 1963-64 শিক্ষাবর্ষে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, 1964-65 শিক্ষাবর্ষে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ আর 1967-68 শিক্ষাবর্ষে মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে 43টি বিভাগ নিয়ে গঠিত 6টি অনুষদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 40টি বিভাগ থেকে বিভিন্ন বিষয়ে PhD ডিগ্রি প্রদান করা হয়। এবার চলুন
জেনে নেওয়া যাক গবেষণা কর্মে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাফল্য। একাডেমিক গবেষণার পাশাপাশি কৃষি ও অর্থনীতি নিয়ে প্রকল্প ভিত্তিক গবেষণায় অনন্য নজির রেখে চলেছে কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত ৩২২টি গবেষণা প্রকল্প সম্পন্ন করা হয়েছে এবং ১২২টি প্রকল্প চলমান রয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য সংখ্যক শস্যের জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করেছে। এগুলোর মধ্যে বাউকুল, বাউ ৬৩, বাউধান ২, উফসা সরিষা, সয়াবিন, কমলা সুন্দরী ও তৃপ্তি আলু, লতিরাজ, কলা ও আনারস উৎপাদনের উন্নত প্রযুক্তি রাইবোজিয়াম জৈবসার। এছাড়াও হাওর এলাকায় হাঁস পালনের কলাকৌশল, গবাদি পশুর ভ্রূণ প্রতিস্থাপন, মাছের পোনা পালনের জন্য রোটিফারের চাষ, মাছের রোগ প্রতিরোধে ওষুধি গাছের ব্যবহার, ধানক্ষেতে মাছ ও চিংড়ি চাষ, বিদ্যুৎবিহীন হিমাগার উৎপাদন সহ নানা উদ্ভাবনী গবেষণায় কৃষি বিশ্ববিদ্যালয় পথিকৃতের ভূমিকা পালন করে চলেছে। শুধু শিক্ষা ও গবেষণার জন্যই খ্যাতি অর্জন করেনি কৃষি বিশ্ববিদ্যালয়, পাশাপাশি দেশ গঠনেও রয়েছে এর গৌরবোজ্জ্বল ভূমিকা। বিশেষ করে ৬২র শিক্ষা আন্দোলন, ৬৬র ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বড় অবদান ছিল। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। প্রচার হচ্ছে বাংলাদেশ পেতে ঢাকা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্জ ও FM ১০৬ মেগাহার্জে। অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলেও। শ্রোতা বন্ধুরা, আজকের এই শুভ সকালে যারা আমাদের সাথে আছেন, অপেক্ষায় আছেন নিজেদের কথা শোনার জন্য, পরিচিত শ্রোতা বন্ধুদের খবরাখবর জানার জন্য, একের সাথে অন্যের মিতালি করতে, আমাদের এবারের পর্ব হচ্ছে পত্রালাপ। শ্রোতা সঙ্গীরা, যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রথম চিঠি, হ্যাঁ, লিখেছেন আব্দুল ওহাব প্রধান সম্রাট, কোকিবাজিদ, বড়িয়াহাট, শিবগঞ্জ, বগুড়া থেকে। কি লেখা হয়েছে দেখি? লিখেছেন, প্রিয় দর্পণ, বহুদিন ধরে শুনি, দিন দিন দর্পণের প্রতি ভালোবাসা বেড়েই যাচ্ছে। দর্পণের সুন্দর সুন্দর পরিবেশনা মূলত এর কারণ। তারার সাথে কিছুক্ষণ পর্বে আমিন আজাদের সাক্ষাৎকার ভালো লেগেছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভালো লাগবে। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মনের মতো করে অনুষ্ঠান সাজাতে। এই ব্যাপারে আমাদের কোনো কার্পণ্য নেই। অতএব আপনার মতো একজন সচেতন শ্রোতার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের শুধু একদিনের বা দুদিনের নয়, আমাদের প্রতিদিনের পরিবেশনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার গঠনমূলক চিন্তা চেতনার কথা আমাদেরকে অবশ্যই জানাবেন। অনুষ্ঠান ভালো লাগলে সেটিও বলবেন এবং অনুষ্ঠান যদি ভালো না লাগে, কেন ভালো লাগছে না সেটিও আমাদেরকে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ চিঠির জন্য। আবারও লিখবেন কেমন? বেশ কিছুটা ফাঁক দিয়ে মাহফুজ মুরাদের চিঠি পেলাম। সভাপতি ইফটিজিং মুক্ত বেতার শ্রোতা সংঘ, চরবাগুয়া, সিংগুয়া বাজার, কাপাসিয়া, গাজীপুর থেকে লিখেছেন, তোমার কাছে করেছি আমি নিজেকে অর্পণ, অন্তর জুড়ে থাকবে জীবনভর এই দেহে প্রাণ থাকিতে। মানে লেখাগুলো আপনার একটু খাপছেড়া হয়ে গেছে, যাই হোক, চমৎকার একটি ছড়ার মতো হয়েছে। আচ্ছা, ওনার অনুরোধটা হচ্ছে রূপালী সংস্কৃতি পর্বে চাঁদের আলো ছবি সম্পর্কে জানতে চাই। চেষ্টা করব আপনার মনের ইচ্ছা পূরণ করতে। আমাদের সাথেই থাকবেন এবং নিয়মিত দর্পণ শুনবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে চিঠির জন্য। এবারে খুব ছোট্ট চিঠি লিখেছেন ইকবাল হোসেন, সভাপতি যৌতুক মুক্ত বেতার শ্রোতা সংঘ, কাঁচিকাটা, কাটাবাড়িয়া, মনোহরদি, নরসিংদী। মানে ঠিকানাটা বড়, চিঠিটা আপনি ছোট্ট লিখেছেন, ভাইয়া আপু, আপনাদের জানাই আকাশ ছোঁয়া ভালোবাসার শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে এবং অনেক অনেক শুভেচ্ছা রইল। তার সাথে কিছুক্ষণ পর্বে নায়ক বাপ্পারাজের সাক্ষাৎকার শুনতে চাই। চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন। তারা হচ্ছেন
খুবই নিজে ব্যস্ত নিজেও মানুষ তো। ব্যস্ত মানুষ, তাদেরকে আমাদের স্টুডিওতে ডেকে এনে সাক্ষাৎকার ধারণ করে তা প্রচার করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগবে, তবে ধৈর্য হারাবেন না। আশা হতে হবে না, হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম। অনেক অনেক ধন্যবাদ। আমাদের নিয়মিত পত্রলেখক শিকদার ইসাক আলী ভাই, সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ, আড়াইশিধা আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লিখেছেন আমাদের গান পর্বে আমার এই প্রিয় আধুনিক গান আঁধারের পথ বেয়ে চলেছ কোথায় শুনতে চাই। এটার জন্য আসলে আমাদের তো এটি অনুরোধের আসর বা এমন কোনো বিষয় না, আমরা তো একটা ম্যাগাজিন অনুষ্ঠান, এখানে সেটাই। আমরা আমাদের গান পর্বে যে কোনো ধরনের একটি গান প্রায় প্রতিদিনই প্রচার করে প্রচার থাকি। হচ্ছে, দেশের গান, হ্যাঁ। লালন গীতি, পল্লী গীতি, সব ধরনের গানই প্রচার হয়। তো আপনার যদি অনুরোধ থাকে বিশেষ কোনো গান শোনার, বাংলাদেশ বেতারের কিন্তু অনেকগুলো অনুষ্ঠান রয়েছে, অনুরোধের আসরও রয়েছে, সেখানেও আপনি লিখতে পারেন। সেখানেও লিখতে পারেন। যাই হোক, তারপরেও আপনি যেহেতু আমাদের নিয়মিত একজন শ্রোতা, আপনার কথাটি অবশ্যই আমাদের মনে থাকবে এবং আপনি এই গানটি যে শুনতে চেয়েছেন, আমাদের যারা এই গানগুলো নির্বাচন করে থাকেন, আমরা অবশ্যই তাদের দৃষ্টিতে আনবো এবং শোনাতে চেষ্টা করব। ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা, আবার লিখবেন কেমন। আজকে শেষ চিঠি, ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইর, সুলতান শাহী, গোপালগঞ্জ, লিখেছেন গ্রামীণ জীবন পর্বে প্রাচীনকালে প্রচলিত গ্রামীণ খেলার অন্যতম লাটিম খেলা বিষয় ব্যতিক্রমী প্রতিবেদনটির জন্য ধন্যবাদ। আর এরপরে যেটা আপনি লিখেছেন যে নতুন প্রজন্মের কাছে অজানা বাংলার ঐতিহ্য বায়োস্কোপ সম্পর্কে জানতে চাই। এটা কিন্তু আগে একবার প্রচারিত হয়েছে, তবু আমরা দেখি আগামীতে করা যায় কিনা। সবশেষে তারার সাথে কিছুক্ষণ পর্বে তটিনীর সাক্ষাৎকার শুনতে চাই। ভাই শিপন, এই লাটিম খেলার কথাটি যখন আসলো, আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আমরাও কিন্তু ছেলেবেলায় এই খেলাটি খুব খেলতাম এবং খুব ভালো লাগতো তখন। যাই হোক, এই পর্বটি শুনে আপনি খুশি হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনার পরের যে কথাগুলো লিখেছেন, যেসব অনুরোধ করেছেন, আমরা চেষ্টা করবো সেগুলো রক্ষা করতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল, ভালো থাকবেন, আবারও লিখবেন কেমন। শ্রোতার সঙ্গীরা, আমাদের সবশেষ পরিবেশনা, ওই যে শুরুতে বলেছিলাম গান, শিল্পী চম্পা বণিক, দেশের গান। আমার দেশের সাথে কি আর অন্য দেশ ভাই মেলে, সবুজ দোলার হাত ছানিতে ছুটে আসি সব ফেলে। আমার দেশের সাথে কি আর অন্য দেশ ভাই মেলে, সবুজ দোলার হাত ছানিতে ছুটে আসি সব ফেলে। আমার দেশের সাথে কি আর কোন দেশেতে পাবে বলো জোনাক জলারা, কোন দেশেতে আছে মায়ের স্নেহ ভরা হাত, কোন দেশেতে পাবে বলো জোনাক জলারা, কোন দেশেতে আছে মায়ের স্নেহ ভরা হাত। প্রকৃতি আজ সেজে আছে রূপের ছায়া ঢেলে, সবুজ দোলার হাত ছানিতে ছুটে আসি সব ফেলে। আমার দেশের সাথে কি আর
ঘু ঘু দুপুর বেলা ডালে কোন দেশেতে বৃষ্টি হলে নূপুর বাজে চলে কোন দেশেতে ডাকছে ঘু ঘু দুপুর বেলা ডালে কোন দেশেতে বৃষ্টি হলে নূপুর বাজে চলে আকাশ বে স্বপ্ন নামে হৃদয়ে ঢেউ খেলে সবুজ দোলা হাত ছানিতে ছুটে আসি সব ফেলে আমার দেশের সাথে কি আর অন্য দেশ ভাই মেলে সবুজ দোলার হাত ছানিতে ছুটে আসি সব ফেলে সবুজ দোলার হাত ছানিতে ছুটে আসি সব ফেলে আমার দেশের সাথে কি আর সুপ্রিয় বন্ধুরা, শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন শেখ মোহাম্মদ রেফাত আলী, প্রকৌশল সহযোগিতায় সৈয়দ রবিউল ইসলাম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী, আর দর্পণ প্রযোজনা করলেন আশিকুর রহমান।